জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো নামের মাহাত্ম্য কথা। জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যা মনের মণিকোঠায় চিরস্মরণীয়, চিরজাগ্রত হয়ে থেকে যায়। ঠাকুরের দেওয়া নাম বিশ্বাসের সঙ্গে করলে অসাধ্য সাধন হয়। আমার ব্যক্তি জীবনে কণায় কণায় তা অনুভব করি। বহু ঘটনা ধরার মধ্যে এমনই এক ঘটনার কথা তুলে ধরার চেষ্টা করছি। সময়টা 2015 সালের মাঝামাঝি। মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে এক দাদা বসে কান্না করছিলেন। জয়গুড়ি দিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই তার কান্না আরও জোরে বেড়ে যায়। দু চোখ বেয়ে জলের ধারা গাল বেয়ে মাটিতে পড়ে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ তার পানে অপলক নয়নে চেয়ে থাকি। এইভাবে কিছু মুহূর্ত কাটার পর চোখ মুছে ধরা গলায় তার নিজের পরিচয়, সমস্ত কথা ও কান্নার কারণ বলেন। তিনি কলকাতা হাইকোর্টের একজন অভিজ্ঞ উকিল। মালদা শহরে বাড়ি। কর্মসূত্রে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। বড় মেয়ে শিয়ালদা কোর্টে ওকালতি করেন। ছোট মেয়ের স্নাতক ডিগ্রি নেওয়ার পর উচ্চপদস্থ চাকরির জন্য কোনো এক কোচিং সেন্টারে পড়ছে। এই তো গেল তার সাংসারিক জীবন। স্বাভাবিক ছন্দে চলছিল তার পারিবারিক জীবন, কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন। গত 3 মাস আগে ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়। প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত বয়ে যায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে। কলকাতার ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময়ের অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই। বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার এক ছাত্রীর নজরে পড়ে। তার গলায় ঝুলানো আইডেন্টি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নাম্বার পেয়েই সে তড়িঘড়ি ফোন করে। সেই সঙ্গে আশেপাশের লোকেদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান ঠিকই, কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই ছিল না। বেশ কয়েক ঘন্টা কেটে যায় অপারেশন থিয়েটারে। মাথার পেছনের অংশের খুলি ভেঙে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবু জানান তার জ্ঞান ফিরবে কি না তা 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। ডাক্তারবাবুর দেওয়া সময়সীমা 72 ঘন্টা পার হয়ে 5 দিন 7 দিন করে প্রায় 3 মাস কেটে যায়, কিন্তু জ্ঞান আর ফেরে না। ডাক্তারবাবুর পরামর্শে তাকে নিউরোসার্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও কয়েকদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না। জ্ঞান ফিরবে কি না তাও বোঝা যায় না। ডাক্তারবাবুদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা শুধু ঈশ্বরের ওপর আস্থা রাখতে বলেন। এমনই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে কোনো এক গুরু ভাইয়ের কাছে জানতে পারি পূজনীয় বাবাইদা নাকি মালদায় আসছেন। তার 100 দিনের পরিক্রমার অঙ্গ হিসেবে তিনি অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরে পৌঁছান। কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানে দর্শন প্রণামের সুযোগ হলেও নিবেদন করার সুযোগ হয়নি। তিনি এখান থেকে বেরিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন মন্দিরে চলে যান। তাকে মেয়ের চিকিৎসার কাগজপত্র দেখাতো পেরেই কান্নাকাটি। বিজয়দার মুখে মেয়ের জীবন মৃত্যুর সমস্ত ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। কিছু সময় নিঃশব্দে কেটে যায়। কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। নিস্তব্ধতা কাটিয়ে এক সময় বিজয়দাকে বলি, দাদা আপনি ভোর 4টা 4:30টার মধ্যে মালদা শহরের সম্রাট হোটেলের কাছে চলে আসুন। আমি আপনাকে পূজনীয় বাবাইদার কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল পূজনীয় বাবাইদা গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই সূত্রে ভোর 4:20 নাগাদ তাকে নিয়ে বালুরঘাটগামী বাসে করে গঙ্গারামপুর স্ট্যান্ডে নেবে রিক্সা করে মন্দিরে পৌঁছায়। স্বর্গীয় মিলন পাল মজুমদার দা গঙ্গারামপুর মন্দিরে এক সময় দায়িত্বে ছিলেন। তার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ছিল। সময় সুযোগ পেলেই তার কাছে চলে আসতাম। তার সঙ্গে ইষ্টকর্মে সঙ্গ দিতাম। তার সুবাদেই আমি ইষ্ট পরিবারের কাছে আসার সুযোগ পাই এবং সেবা করার সুযোগ পাই। এর পরের ঘটনাটি আমি নেক্সট ভিডিওতে শোনাবো। জয় গুরু।